তারেক রহমানের 4 মামলা বাতিল আপিল বিভাগের, বিচারাধীন 18 মামলা দ্রুত নিষ্পত্তির আশা আইনজীবীদের। যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলোই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। যান্ত্রিক সমস্যায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন, ক্ষতির দাবি বিনিয়োগকারীদের। এবং মারাত্মক বায়ু দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ, বাইরে মাস্ক পরা ও ঘরে গাছ লাগানো সহ ফুসফুসের ব্যায়ামের পরামর্শ। অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। বায়ুমান 300তেই বিপজ্জনক হলেও গেল ডিসেম্বরে 4 দফা তা 800 অতিক্রম করে। বক্ষব্যাধি জটিল আকার ধারণের পাশাপাশি দেশে বায়ু দূষণে মৃত্যুর হার বাড়লেও নিয়ন্ত্রণে নেই তেমন কার্যকর উদ্যোগ। বাইরে মাস্ক পরা, ঘরে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত ফুসফুসের ব্যায়ামের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে দূষণ রোধের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। সুস্থতার আশায় চাঁদপুরের মতলব থেকে এসেছেন ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। ইটের ভাটা বেষ্টিত অঞ্চলে তিনি নিজেও লাকড়ি চুলায় রান্না করেছেন যুগের পর যুগ, যা তার ফুসফুসের কার্যক্ষমতাকে দুর্বল করেছে ধীরে ধীরে। এখন তো সারাদিন দিয়ে রাখি, বা 5-10 মিনিট খুলে রাখি বা আধা ঘন্টা খুলে রাখি। 2023 সালে বায়ু দূষণে শীর্ষে থাকা বাংলাদেশ 24-এও 10 গুণ বেশি দূষণ নিয়ে দফায় দফায় শীর্ষে এসেছে। শুষ্ক মৌসুমে একাধিকবার বাতাসের মান সূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা। বায়ুমান 300-র বেশি খুবই অস্বাস্থ্যকর হলেও অতীতের সকল রেকর্ড ভেঙে 24-এর ডিসেম্বরে 800 অতিক্রম করেছে। এই পরিস্থিতি অতি বিপজ্জনক বা জরুরি অবস্থা ঘোষণার মতো। যদিও এসব নিয়ে মানুষের খানিক মাথা ব্যথা থাকলেও তা বন্ধে নেই কার্যকরী উদ্যোগ। মাস্ক ছাড়া যদি আপনি 2 মিনিট থাকবেন, 2 মিনিট থাকার পরে যখন আপনি কপ বা ছ্যাপ ফালাইবেন, ছাতে দেখবেন যে ধুলা আছে, এরপরে মনে করেন যে শ্বাসকষ্ট হয়ে জায়গা, কাশি হয়ে জায়গা। ধুলাবালুর জন্য আমার ঠান্ডা লেগে যায়, মাস্ক পরতে পারি না, তারপর শ্বাস বন্ধ হয়ে যায়। ইটের ভাটা এগুলো কিন্তু এখন নিষিদ্ধ করা হচ্ছে। এখন কিন্তু এই জিনিসগুলো নিশ্চিত করা, এই যে জবাবদিহিতাটা নিশ্চিত করা, এই ক্ষেত্রে কিন্তু তরুণরা একটা ভূমিকা রাখতে পারেন। নতুন যে আমাদের বর্তমান সরকার, সে দূষণ মুক্ত করতে পারে চাইলেই। শহর এলাকার বায়ু দূষণের অন্যতম কারণ বছর জুড়ে রাস্তা খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এখান থেকে সর্বোচ্চ বায়ু দূষণ হয়, যার হার 30%। এরপর 29% ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়া থেকে। যানবাহন থেকে 15, দেশের বাইরে থেকে ভেসে আসা বাতাস থেকে 9.5, গৃহস্থলীর রান্নাবান্না থেকে 8.5 ও পোড়ানো বর্জ্য থেকে 6% বায়ু দূষণের শিকার হলেও এসব বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেই। গত 12 বছর ধরে আমরা 1 থেকে 3-এর ভিতরে অবস্থান করছি অ্যাজ এ হোল বাংলাদেশ। ফিটনেসবিহীন যে যানবাহনগুলো আছে এগুলো তাৎক্ষণিকভাবে ফেজ আউট করার, দূষণকারী ইটের ভাটাগুলো বা অবৈধ ইটের ভাটাগুলোকে ইনস্ট্যান্টলি বন্ধ করে দেওয়া, অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, শুধু জনবল ডেপ্লয় করে সেখানে সদিচ্ছা এবং আন্তরিকতার সহিত এই কাজগুলো করলে বায়ু দূষণটা অনেকাংশে কমে আসতো। চারপাশের দূষণের জালে আটকে দেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় 7 বছর। বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত বায়ু দূষণে ফুসফুসের রোগগুলো জটিল আকার ধারণ করছে। যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার তীব্রতা বেড়ে যায়, যাদের সিওপিডি আছে তাদের তীব্রতা বেড়ে যায় এবং বারবার জটিলতায় পড়ে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে
তাদের মধ্যে বারবার নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ দেখা দেয়। আরও প্রচুর যক্ষ্মা রোগীর সৃষ্টি হয় এবং যক্ষ্মা সংক্রমণটা বেড়ে যায়। ইভেন ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। আমরা তো ট্রিটমেন্ট দেই, ট্রিটমেন্ট চালাইলে অ্যাটলিস্ট কিছু কিছু ডিজিজ আছে প্রোগ্রেসার হয় না, যেখানে আছে স্থিতি অবস্থায় থাকে। কাজে ইনসাইটিং ফ্যাক্টর যেটা কজ করে যেটা রোগটা, সেইটাকে আগে বাদ দিতে হবে। বিগত ৪৪ বছরে পৃথিবীতে বায়ু দূষণের কারণে প্রাণহানি হয়েছে ১৩ কোটি মানুষের, আর বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ ২,৩৬,০০০ মানুষের প্রাণ গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। রাজনৈতিক অগ্রাধিকার বায়ু দূষণের ক্ষেত্রে যদি না দেয়া হয় এবং দূষণ রোধের সবগুলো পথ যদি বন্ধ না করা হয়, তাহলে ঘরে বসেই দেশের প্রতিটি নাগরিক মৃত্যু ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তর ভারতের কয়েক লাখ মানুষের জনজীবন। দৃষ্টিসীমা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে বিমান ও রেল পরিষেবা, সড়কেও ব্যাহত হচ্ছে যান চলাচল। তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া ভারী বৃষ্টি, তুষারপাত এবং ঘন কুয়াশার কারণে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে জারি করা হয়েছে শীতকালীন সতর্কতা। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। বায়ুমান নিয়ে উদ্বেগ কমতে না কমতেই শীতের প্রকোপে বিপর্যস্ত ভারতের রাজধানীবাসী। রোববার সকালে নয়াদিল্লির তাপমাত্রা নেমে আসে 9 ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা আর কালো ধোঁয়ার কারণে সৃষ্ট স্মগ এফেক্টের কারণে দৃষ্টিসীমা কমেছে আশঙ্কাজনক হারে। একই অবস্থা শ্রীনগর, দিল্লির পালাম, হিসার, হরিয়ানার আম্বালা, লখনৌ, আগ্রা, উত্তরপ্রদেশের কানপুর, বিহারের পূর্ণিয়া ও ভাগলপুরে। শৈত্যপ্রবাহের সাথে থেমে থেমে বৃষ্টি, গোটা উত্তর ভারতে থমকে আছে স্বাভাবিক জনজীবন। এছাড়া ঘন কুয়াশায় চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, জম্মু কাশ্মীর, উত্তর পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ ও বিহারে দৃষ্টিসীমা নেমে এসেছে 50 মিটারেরও নিচে। ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে জারি আছে শীতকালীন কমলা সতর্কতা। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য বলছে 5 জানুয়ারি জম্মু কাশ্মীরে তীব্র তুষারপাতের পূর্বাভাস রয়েছে। 5 ও 6 জানুয়ারি হালকা তুষারপাত হতে পারে হিমাচল ও উত্তরাখণ্ডে। এতে করে আগামী 2 দিন ফ্লাইট বিলম্বের আশঙ্কা করছে এভিয়েশন বিশেষজ্ঞরা। এর আগে গেল শুক্রবার 4 শতাধিক ও শনিবার অর্ধশত ফ্লাইট বিলম্বিত হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ও শ্রীনগর বিমানবন্দরে আটকে ছিল ইন্ডিগোর বেশ কয়েকটি বিমান। উড্ডয়ন ও অবতরণ 2 সময়ই বেগ পেতে হয়েছে ঘন কুয়াশার কারণে। পরিস্থিতি বিবেচনায় উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। বলা হচ্ছে শীতের এই তাণ্ডব আরও 20 দিন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আছে। আবহাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী 6 জানুয়ারি সোমবার উত্তর ভারতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 19.12 ও 7.74 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে দাঁড়াবে 24%। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো তুষারপাত দেখার পর এবছরের শীতে সৌদিবাসীর মাথা ব্যথার কারণ ভারী বৃষ্টি। 5 জানুয়ারি রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের আবহাওয়া বিভাগ। এ সময় ঝোড়ো বাতাস ও উপকূলীয় অঞ্চলে উঁচু ঢেউ আসতে পড়ার আশঙ্কা আছে। গালফ নিউজের প্রতিবেদন বলছে, শীতকালীন ছুটির এই মৌসুমে দেশটির উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও নেমে যেতে পারে। তাবুক ও আল জোফ সহ উত্তর সীমান্তে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী কয়েকদিনে মক্কা, মদিনা, হাইল, আল কাশিম, রিয়াদ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি ধূলিঝড়ের আশঙ্কাও করা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যাবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে অনুশীলন শুরু হয়েছে কিনা এবং আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? শীতকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ পর এসে পৌঁছাবেন। ইতিমধ্যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়েছেন। ইতিমধ্যে এই এলাকা প্রস্তুত এবং আমি একটু জানিয়ে রাখি যে আজকে প্রায় 1 ঘন্টা ব্যাপী এই সামরিক প্রশিক্ষণ
অনুশীলন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। এটি রাজবাড়ী জেলার এই সাদার চর এই একটি এলাকা যেটি পদ্মার মাঝখানে গড়ে উঠেছে। এটি মূলত সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন যেটি যশোর পদাতিক ডিভিশন, সেই তাদের নেতৃত্বেই মূলত এই ম্যানুভার অনুশীলনটি অনুষ্ঠিত হবে। এটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরই এই শীতকালে প্রশিক্ষণ অনুশীলনের কার্যক্রমটি পরিচালিত করে থাকে, যেখানে মূলত দক্ষতা অর্জন হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র রয়েছে এবং সেবাসমূহ রয়েছে সেগুলোর যথাযথ ব্যবহার করা এবং সেগুলোর প্রশিক্ষণ হয় মূলত, এবং এটির মাধ্যমে আরও দক্ষতা অর্জন হয়। আসলে এই প্রশিক্ষণে সেনাবাহিনীর সদস্যরা মূলত একটি ছায়াযুদ্ধে অংশ নেবেন এবং 1 ঘন্টা ব্যাপী ছায়াযুদ্ধ অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটি সত্যিকার মতন একটি যুদ্ধের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি শত্রুপক্ষ থাকবে এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যেসব সমরাস্ত্র রয়েছে সেগুলোর ব্যবহার করবেন। বিশেষ করে ভারী যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক ব্যবহার হবে, এপিসি ব্যবহার হবে। সেখানে যে কামানগুলো, গোলা বারুদ, কামান, সেগুলো শত্রুর যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটির উদ্দেশ্যে যাবে এবং সেখানে শত্রুকে পরাভূত করবে। এবং একই সঙ্গে যুদ্ধ বিমান আছে, বিমান বাহিনীর যুদ্ধ বিমান, বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার, এবং সেখানে হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর চৌকস সদস্যরা অবতরণ করবেন এবং এই পুরো ক্ষেত্রটি প্রস্তুত রয়েছে। সেনাপ্রধান আসবেন এবং এর সঙ্গে বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান থাকবেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য, আমরা আশা করছি যেটি জানতে পেরেছি অন্য উপদেষ্টারাও আসতে পারেন। এবং একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী যে সক্ষম এবং বহির্শত্রু মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী তার দক্ষতা, বাংলাদেশ সেনাবাহিনী তার অবস্থান আরও স্পষ্ট করবে এবং এই বাংলাদেশ সেনাবাহিনী মূলত শান্তির বার্তা দিয়ে যায়। বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশ সেনাবাহিনী শান্তির প্রতীক হিসাবে, কিন্তু মানে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বব্যাপী বিশ্ব শান্তি রক্ষায় বা প্রতিষ্ঠায় কাজ করে থাকে, ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী যেমন কারো যুদ্ধ চায় না, কিন্তু বাংলাদেশে কেউ যদি হস্তক্ষেপ করতে চায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত থাকার জন্য যে দক্ষতা অর্জন করা দরকার সেই দক্ষতা এবং সেই যত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলোই মূলত এখানে প্রদর্শন করা হবে। এবং তাদের যে মূলত প্রশিক্ষণ এই কর্মসূচিটি, এটি গ্রীষ্মকালেও হয়, শীতকালেও হয় এবং বাংলাদেশের যে পদাতিক ডিভিশন, 10টি পদাতিক ডিভিশনের প্রতিটি পদাতিক ডিভিশনেই এরকম আয়োজন থাকে। এবার বড় পরিসরে একটি পদাতিক ডিভিশন প্রতি বছরই আয়োজন করে, এবার যশোর পদাতিক ডিভিশন আয়োজন করছে, সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন। যদিও এর আগে গত 2 তারিখ হবার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে প্রধান উপদেষ্টা আসতে পারেননি। আজকে আবহাওয়া অনুকূল থাকায় তিনি আসছেন। এই ছিল সবশেষ। ধন্যবাদ হাসিব বিল্লাহ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন রাজবাড়ীতে যে শীতকালীন ম্যানুভার অনুশীলন হচ্ছে সেই সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা আরও 4টি মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিগত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে। এখনও 18টি মামলা নিষ্পত্তি হয়নি। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তারেক রহমান। তবে তার দেশে ফেরার সঙ্গে মামলার সম্পর্ক নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপির এই শীর্ষ নেতা। 111-এর আমলসহ আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে দণ্ডিত তিনি। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনীতির প্রেক্ষাপট। বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেন। 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির মামলা করেন এক ব্যবসায়ী। 19 বছর ধরে এইসব মামলার বিচার শেষ হয়নি। একই সঙ্গে মামলা বাতিল চেয়ে আবেদন করা ছিল হাইকোর্টে। গত 23 অক্টোবর উচ্চ আদালত তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেন, চাঁদাবাজির মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। তারেক রহমানের দেশে আসার প্রশ্নে তার আইনজীবী বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি দেশে আসবেন। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়, অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি করা হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। মাঝার ইমন, এখন ঢাকা। ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, এমনটা জানিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করে কথা বলেছেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বিগত 3টি বিতর্কিত সংসদ নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয়েছেন দেশের 18 কোটি মানুষ। এবার তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় বর্তমান নির্বাচন কমিশন। তারা চায় জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা। রোববার এসব তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে প্রত্যেকটি ভোটারের তথ্য যাচাই করতে হবে। ভোটার তালিকা সংক্রান্ত আমাদের সন্দেহ, সংশয়। দ্বিতীয় যে বাস্তবতা ছিল ভোটের প্রতি মানুষের অনাগ্রহ, এটি একটি বাস্তবতা যেখান থেকে আমরা বিশ্বাস করি যে আমরা বের হয়ে আসব। নির্বাচনকে যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধার করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনার তহমিদা আহমেদ বলেন, কোন কর্মকর্তার অনিয়মের দায় নেবে না ইসি। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। তো যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত গ্রহণযোগ্য হবে বলে মত নির্বাচন কমিশনারদের। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। 1.5 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে সকাল 11:30 থেকে লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এর আগে নেটওয়ার্ক জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল 10টায় নির্ধারিত সময় শুরু করা যায়নি লেনদেন। এ সময় ডিএসসির ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যার কথা জানায় কর্তৃপক্ষ। লেনদেন শুরুর পর প্রধান সূচকের পতন দিয়ে চলে লেনদেন। সপ্তাহের প্রথম দিনই লেনদেন 1.5 ঘন্টা বন্ধ থাকায় ক্ষোভ জানান বিনিয়োগকারীরা। নির্ধারিত সময়ে লেনদেন শুরু না হওয়ায় রাজধানীর মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। পরে 11:30টার দিকে লেনদেন শুরু হলে ব্রোকারেজ হাউসগুলোতে ফিরে আসেন বিনিয়োগকারীরা। এদিকে লেনদেন খরায় পুঁজিবাজারের মন্দাভাব কাটছে না। গেল সপ্তাহে 4 কার্যদিবসে ডিএসসির সার্বিক সূচক 15 পয়েন্ট বাড়লেও এবং সপ্তাহের 4 কার্যদিবসে লেনদেন রয়েছে 400 কোটি টাকার নিচে।
এদিকে দেরিতে লেনদেন শুরু হওয়ায় সকাল থেকে ব্রোকার হাউসগুলোর কার্যক্রম ছিল স্থবিরতা, সেই খোঁজ রাখছেন মতিঝিল থেকে সহকর্মী বাজিদ সাদ। সাদ, জানাবেন যে 1.5 ঘন্টা বন্ধ থাকার পর এখন কি অবস্থা এবং বিনিয়োগকারীরাই বা কি বলছেন? সাকিব যেমনটি বলছিলেন, দেশের সব থেকে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু 1.5 ঘন্টা এর লেনদেন বন্ধ ছিল। সকাল 10টা থেকে এই লেনদেন শুরুর কথা ছিল, যেহেতু আজ সপ্তাহের যে শুরুর দিন শুক্র শনি বন্ধ থাকার পরে রবিবার থেকে শুরু হবার কথা, 10টা থেকে শুরু হবার কথা থাকলেও সেটি শুরু হয়নি। 1.5 ঘন্টা দেরিতে, অর্থাৎ 10টার সময় 1 মিনিট চালু হওয়ার পরপরই কিন্তু সেটি বন্ধ হয়ে যায় এবং সেখানে একটি বার্তা দেখা যায় যে কারিগরি ত্রুটির কারণে সেটি বন্ধ আছে। এবং এর পরপরই কিন্তু যেসব ব্রোকার হাউসগুলো রয়েছে বা সেখানে কিন্তু যারা শেয়ার বাজারের সঙ্গে যারা লেনদেন করে থাকেন, যারা বিনিয়োগকারী রয়েছেন, তারা কিন্তু চলে যেতে থাকেন, অর্থাৎ তারা কিন্তু ব্রোকার যেসব হাউসগুলো রয়েছে সেখানে কিন্তু একদম ফাঁকা দেখা যায়। তারপর সকাল 11টা 26 মিনিটে কিন্তু একটি আবারও বার্তা দেওয়া হয় যে শেয়ার বাজার পুনরায় চালু করা হয়েছে এবং তারপর থেকে কিছুটা লোকজন আমরা সমাগম দেখছি। সকাল 11:30 থেকে লেনদেন শুরু হওয়ার পর কিছুটা লোকজন দেখছি, তবে সেই পরিমাণ আদতে নেই এবং তারা কিন্তু ক্ষোভ ঝাড়ছেন। তারা বলছেন যে এই যে 1.5 ঘন্টা বন্ধ থাকা, এতে কিন্তু তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা সকাল 10টার সময় যখন এই ওয়েবসাইটে প্রবেশ করতে যান তখন কিন্তু তারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি এবং কি কারণে মূলত এটি বন্ধ ছিল সেটি কিন্তু জানানো হয়নি। এর ব্রোকার হাউসের লেনদেন পরিচালনার সঙ্গে জড়িত যারা রয়েছেন তারা বলেন যে লেনদেন শুরু যখন করতে চান তারা নেটওয়ার্কের যে জটিলতা সেটির জন্য মূলত এই ঢাকা স্টক এক্সচেঞ্জ এটি কিন্তু বন্ধ ছিল, যে কারণে তারা লেনদেন করতে পারেনি এবং এর ফলে যেসব ব্রোকার হাউসগুলো রয়েছে সেখানে একটি স্থবিরতা দেখা গেছে এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, তবে সেভাবে নয়, যেভাবে হওয়ার প্রত্যাশা ছিল সেভাবে নয়। এবং সবশেষে একটি তথ্য জানিয়ে দিতে চাই যে এই আজকের লেনদেনের সময়সূচি কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে, দুপুর 2টা 50 পর্যন্ত কিন্তু এটি বাড়ানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ সাদ। বাজিদ সাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন প্রায় 1.5 ঘন্টা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেন সেটা বন্ধ ছিল। সম্প্রতি আগুন লাগা সচিবালয়ের 7 নম্বর ভবনটি খুলে দেওয়া হয়েছে। প্রথম থেকে 5ম তলা পর্যন্ত অফিস চালু হয়েছে, তবে আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত বন্ধ আছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ, জানবো তার কাছে। মুন্নাফ, জানাবেন যে ভবনের সব তলা আর কক্ষগুলো প্রস্তুত হতে কত সময় লাগবে? সাকিব, আজকে প্রায় 10 দিন পরে 11তম দিনে এসে এই যে সচিবালয়ের 7 নম্বর ভবনের একতলা থেকে প্রথম তলা থেকে একবারে 5 তলা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, স্বাভাবিক কার্যক্রম চলছে। এর বাইরে যে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত যে মূলত আগুন লেগেছিল যে ভবনগুলোতে, সেসব জায়গা কিন্তু এখনো খুলে দেওয়া হয়নি। কর্মচারীরা সেখানে প্রবেশ করতে পারছে না, এমনকি গণমাধ্যমও সেখানে প্রবেশ করতে পারছে না। সেই তলাগুলো কবে খুলে দেওয়া হবে সে বিষয়ে আমরা গণপূর্তের সচিবের ঊর্ধ্বতন কর্মকর্তা সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে 10 থেকে 15 দিনের মতো সময় লাগতে পারে সেই ভবনগুলো খুলে দেওয়ার জন্য, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাভাবিক যে কার্যক্রমের পরিবেশ আনা, সেই পরিবেশ ফেরানোর কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 10 থেকে 15 দিন সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। তবে আমরা এখন রয়েছি 5ম তলায়, ঠিক এর উপরের যে ফ্লোরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আমরা এখন শ্রম মন্ত্রণালয়ের একটি করিডোরে রয়েছি। এখানে যেটি বলতে চাই যে এখনো কিন্তু সেই গন্ধ এখনো নাকে ভাসছে, আগুনের যে পোড়া গন্ধ সেটি কিন্তু এখনো নাকে ভাসছে এবং কর্মচারীরা আজকে এসেছেন, তাদের ভিতরে এখনো পর্যন্ত কিছুটা আতঙ্ক ঝুঁকি কাজ করছে। তারা এই যে বিদ্যুতের সংযোগ দেওয়ার ক্ষেত্রে তারা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, দিবেন কি দিবেন না। তারপরেও তাদের যখন অনুমতি দেওয়া হয়েছে তখন সেটি তারা ব্যবহার করছেন, কিন্তু এখনও আমরা দেখেছি কিছু কিছু কক্ষের মধ্যে এখনও কর্মচারীদের সেই স্বাভাবিক গতি ফেরেনি। তারা এখনও পর্যন্ত কার্যক্রম পুরোপুরিভাবে সচল করতে পারেননি, কারণ যখন আগুন নির্বাপনের কাজে যেসব পানি ব্যবহার করা হচ্ছে, যে পানি ব্যবহার করেছে সেগুলো নিচে পড়েছিল এবং নিচে পড়ে কিন্তু তাদেরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কার্যক্রম এখনো পর্যন্ত সচল, আসতে আরও কিছুদিন সময় লাগবে। তবে স্বাভাবিক যে কার্যক্রম সেটি ফিরে এসেছে। এর বাইরে যদি ইন্টারনেট সংযোগের কথা বলি, ইন্টারনেট সংযোগ এখনও এই ভবনগুলোতে এখনও পায়নি।
তবে এখানে যেসব কর্মকর্তা কর্মচারীরা গত কয়েকদিন কাজ করতে পারেনি, তারা যেটি বলছে তাদের যেসব অধিদপ্তর রয়েছে বা সচিবালয়ের বাইরে যেসব কর্মক্ষেত্র রয়েছে এই একই মন্ত্রণালয়ের, সেই জায়গায় বসে তারা কাজ করেছে। এর বাইরে ইন্টারনেটে বসে জরুরি কাজগুলো তারা সেরেছে বাইরে বসে। আর আপনাকে কি জানিয়ে রাখতে চাই যে গত 25 ডিসেম্বর 26 তারিখ দিবাগত রাতে কিন্তু 1:30টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়, জমা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 31 ডিসেম্বর মঙ্গলবার। সেখানে কিন্তু বলা হয়েছিল যে বৈদ্যুতিক যে লুজ কানেকশন অর্থাৎ দুর্বল সংযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা কোনো ধরনের অন্য কোনো ঝামেলা থেকে হয়েছে কিনা সেটি তারা কিন্তু নিশ্চিত করে না। তারা বলেছেন যে বৈদ্যুতিক লুজ কানেকশন, দুর্বল কানেকশন থেকে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে চূড়ান্ত যে প্রতিবেদন সেটি কিন্তু যে ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে যে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, যে নমুনা পাঠানো হয়েছে, সেই নমুনা আসার পরে চূড়ান্ত প্রতিবেদন দিলে আরও বিস্তারিত জানা যাবে। তো আজকের মতো এখানে 5ম তলা পর্যন্ত কার্যক্রম শুরু হয়েছে, যেটি স্বাভাবিকভাবে চলছে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ। মুন্না রশিদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন সচিবালয়ের যে 7 নম্বর বিল্ডিং আগুন লেগেছিল তার আংশিক অংশ খুলে দেওয়া হয়েছে। যমুনার রেলওয়ে সেতুতে শুরু হয়েছে ট্রেনের পরীক্ষামূলক মান নিয়ন্ত্রণ চলাচল। সেতুর উভয় প্রান্ত দিয়ে 60 থেকে 100 কিলোমিটার বেগে একযোগে ছুটছে দুটি ট্রেন। সবকিছু ঠিক থাকলে দ্রুত শুরু হবে বাণিজ্যিক যাত্রা। রোববার দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক চলাচলে প্রথম পর্যায়ে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ট্রেন দুটি পারাপার করে। পরে পর্যায়ক্রমে 10 থেকে 15 মিনিট পর পর 60 থেকে 100 কিলোমিটার গতিতে চলাচল করে ট্রেনগুলো। আগামীকাল আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কথা রয়েছে। চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা রেল সেতু। এটি চালু হলে স্থানীয় ব্যবসায় নতুন মাত্রা যোগ হবে দাবি স্থানীয়দের। নতুন সেতুটা উদ্বোধন হবে, তখন আর ওই স্লোটা থাকবে না, তখন দ্রুত আসতে পারবে এবং আবার আমরা টাইম টু টাইম যেতে পারবো। যদি এই ব্রিজটা চালু হয় তখন আশা করি কোনো ট্রেনটাই আমাদের এখানে আর কোনো সিনের মধ্যে থাকবে না, একটার ট্রেন চলে যাবে, সময় বাঁচবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। এখান থেকে যদি আমি ঢাকা অথবা উত্তর অঞ্চলে যাই, আমাদের বাসে থেকে ট্রেনে ভাড়া কম লাগবে আর কি। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে তাদেরকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 49তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 60 লাখ আনসার ও ভিডিপি সদস্যের ডেটাবেস তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ হলে প্রত্যেক সদস্যের ভূমিকা জাতির সামনে দৃশ্যমান হবে। এর আগে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন তিনি। পরে একাডেমি প্রাঙ্গণে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের নিয়ে একটি র্যালি বের করা হয়। যেখানে নির্বাচন হয় কিন্তু ওখানে আমাদের কোনো উপস্থিতি নাই, কারণ আমাদের কোনো ওইভাবে ফর্মালি, বাট এখন ওদেরকেও আমরা বিডিপি সদস্য হিসেবে তাদের সামাজিক ভূমিকার ক্ষেত্রগুলোতে সম্পৃক্ত করতেছি। নেক্সট ইলেকশনে ওরা ওদের সেই ডিউটির জায়গাগুলোতে পালন করতে পারবে। ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন, যে নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল। যে তাভারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করার অভিযোগে মোশাররফ হোসেন মুসা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। তারা জানায়, গেল 31 ডিসেম্বর রাতে সাভারের হেমায়েতপুরে ব্যবসায়ী রমজান খানের ডান পায়ে গুলি করে কাছ থেকে 1 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হলে মুসাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হেমায়েতপুর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই সহ নানা অভিযোগ রয়েছে বলেও জানায় পুলিশ। ঢাকার পর আগামীকাল থেকে শুরু হবে বিপিএল এর সিলেট পর্বের খেলা। এর মধ্যে জমে উঠেছে টিকিট বেচা কেনা। এ নিয়ে আরও জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন যে কাউন্টারগুলোতে ক্রিকেট প্রেমীদের ভিড় কেমন দেখছেন?
সাকিব, আমরা সকাল থেকেই দেখছিলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রচুর ভিড় ছিল, দীর্ঘ লাইন ছিল মানুষের, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিছুটা কমেছে। তবে আমরা যেমন কথা বলেছিলাম একজন মিডিয়া কর্মকর্তার সাথে বিসিবির, উনি কিন্তু বলছিলেন যে যেমনটি তারা আশা করেছিলেন তার চেয়েও বেশি দর্শকের সমাগম ঘটবে আগামীকাল, কারণ কালকে সিলেট স্ট্রাইকার্সের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রংপুর রাইডার্সের সাথে, এবং সিলেট স্ট্রাইকার্সের বিজয়ের ব্যাপারে সিলেটবাসী অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা খুব বেশি উদ্বেল হয়ে আছেন। সেজন্যই কিন্তু টিকিটের চাহিদা ছিল আজকে অনেক বেশি, বিশেষ করে 150 এবং 250 টাকার যে টিকিটগুলো ছিল সেগুলো কিন্তু কেনার জন্য অনেক বেশি আগ্রহ ছিল মানুষের। মধ্যবিত্তরা কিন্তু এইসব টিকিট তারা কিনতে চাচ্ছিলেন, কম দামের টিকিট, তবে অনেকাংশে তারা এইসব টিকিট তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এখানে 19,500 আসন সংখ্যা রয়েছে সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, আশা করা হচ্ছে পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে আগামীকালকের যে সিলেট স্ট্রাইকার্স ভার্সেস রংপুর রাইডার্সের খেলা হবে সেটিতে, এবং সিলেটের মানুষ কিন্তু উদ্বেল হয়ে আছেন। আরেকটি কথা আমি জানিয়ে রাখতে চাই, সিলেটের কিন্তু আম্বরখানাতে যে মধুমতি ব্যাংক রয়েছে সেখানেও বিক্রি হচ্ছে আজকের টিকিট, এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সম্মুখ ভাগেও কিন্তু টিকিট বিক্রি হচ্ছে। যদিও ভোর থেকে লাইন ছিল, আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন। আমরা যখন কথা বলছিলাম একজনের সাথে বলছিলেন যে প্রায় 100 কিলোমিটার দূর থেকে মানুষ আসছেন একটি টিকিটের জন্য, এতটুকু আগ্রহ কিন্তু সিলেটবাসীর, এবং তারা অনেকেই বলছেন যে 4 ঘন্টা 5 ঘন্টা তারা সকাল থেকে লাইনে ছিলেন, এবং 10টা 20 থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিক্রি হওয়া শুরু হয়েছিল টিকিট, এবং 11টার মধ্যেই আমরা দেখেছি যে লাইন কিছুটা কমে গেছে। এখন একে একে আসছেন এবং বেশ সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি হচ্ছে। তবে মানুষজন যেটি বলছেন যে যদি 150 টাকার এবং 250 টাকার টিকিটগুলো আরও বেশি বিক্রি করা হতো তাহলে ভালো হতো। আসল কথা হচ্ছে মানুষের উত্তেজনা এবং উদ্দীপনা, উৎসাহ সব কিছুই রয়েছে এই খেলাটিকে ঘিরে। এই ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এখন ঢাকার শেষ প্রান্তে, তবে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল আপিল বিভাগের, বিচারাধীন 18 মামলা দ্রুত নিষ্পত্তির আশা আইনজীবীদের। যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন, এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। যান্ত্রিক সমস্যায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন, ক্ষতির দাবি বিনিয়োগকারীদের। এবং মারাত্মক বায়ু দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ, বাইরে মাস্ক পরা ও ঘরে গাছ লাগানো সহ ফুসফুসের ব্যায়ামের পরামর্শ। অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।